এই পিচ্চি শোন, তোরে আমার ভালো লাগছে। মানে কি এসব আপনি কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হতে যাবে কোন দুঃখে? তোরে আমার ভালো লাগছে, সেই জন্যই তো বললাম। আপনার ভালো লাগলে কি হবে? আপনাকে তো আমার ভালো লাগতে হবে। আপনি নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? দেখ, একদম ফালতু কথা বলবি না। আমি খুব ভালো করে জানি আমি দেখতে কতটা সুন্দরী, তাই তোর কাছ থেকে এইসব কথা আমি শুনতে চাইছি না। আমার কি মনে হয় জানেন? আপনার বাসার আয়নাটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আপনি যদি নিজের চেহারাটা আয়নায় ঠিকঠাকভাবে দেখতে পেতেন তাহলে হয়তো আমাকে এই কথাটা বলার সাহস পেতেন না। দেখ, একদম মেজাজ খারাপ করিস না তো। তোরে আমার ভালো লাগছে, আমি তোর সঙ্গে প্রেম করব। আমারে পাগল পাইছে নাকি যে আমি আপনার সঙ্গে প্রেম করতে যাব? এসব ফালতু কথা বন্ধ করুন আর আমার পথ থেকে সরে দাঁড়ান। আমাকে যেতে দিন। তুই বলবি আর আমি তোরে যেতে দেবো, এটা তুই ভাবলি কি করে? আমি ভার্সিটির সিনিয়র, আর এই ভার্সিটির এমন কোনো জুনিয়র নেই যারা আমার কথা শুনে চলে না। তাহলে তুই কোন ক্ষেতের মূলা বলতো শুনি? দেখুন, আপনি যেই হন না কেন তাতে আমার কিছু যায় আসে না। আমি ভার্সিটিতে নতুন এসেছি, সেই কথা সত্য, কিন্তু তার মানে এই নয় যে আপনি বাকি পাঁচজনের মতো আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবেন। তুই বুঝি আমাকে চ্যালেঞ্জ করছিস? যদি আপনার এরকমটা মনে হয়ে থাকে তাহলে সেটাই আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান। আজকে আমার ভার্সিটিতে প্রথম দিন, আমার ক্লাসের টাইম হয়ে গেছে। এই বলে আবার নদীকে নিজের পথ থেকে সরে দাঁড়াতে বলে, কিন্তু নদী তার কথাই অনড়। সে এখান থেকে কোনোভাবেই সরে দাঁড়াবে না। আর আয়ানকে কোনোভাবেই তার কথার কোনো উত্তর না দিয়ে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করতে দিবে না। কলেজ শেষ করে এই বছরই ভার্সিটিতে ভর্তি হয়েছে আয়ান। আর আজকে এই ভার্সিটিতে প্রথম দিন ছিল। সকালবেলা এমনিতেই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাড়াহুড়ো করে কোনো রকম রেডি হয়ে নাস্তাটা শেষ করে এই ভার্সিটিতে চলে এসেছে। ভার্সিটির ভিতরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই জিন্স টপস পরা কয়েকটা মেয়ে তার পথ আগলে দাঁড়ায়। আর সেখান থেকেই একটা মেয়ে তার সঙ্গে এই কথোপকথনগুলো করে। আয়ান মেয়েগুলোকে পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল, তখনই আবারও নদীর পিছন থেকে আয়ানের হাতটা ধরে ফেলে। আর একটা হ্যাচকা টান দিয়ে আবারও আয়ানকে নিজের সামনে দাঁড় করায় আর বলতে থাকে, কিরে, কি হলো? আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি, কিন্তু তুই আমার কথাটার কোনো পাত্তা না দিয়ে আমাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিস। এ সাহস তুই কোথায় পেলি? আমাকে কারো সাহস দিতে হয় না। আর ভার্সিটিতে কারো বাবার সম্পত্তি নয় যে এখানে আসতে হলে আমাকে কারোর থেকে পারমিশন নিয়ে তবেই আসতে হবে। তুই তো বড্ড বেশি কথা বলিস। তুই কি ভেবেছিস তুই এখান থেকে আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে যাবি আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তুই তো কি করবেন আপনি? যতক্ষণ আই লাভ ইউ এর উত্তর না দিছিস ততক্ষণ পর্যন্ত আমি তোকে এখান থেকে এক পাও নড়তে দিব না। আমি দেখি তুই কিভাবে ভার্সিটির ভিতরে প্রবেশ করিস। এই বলেই নদী প্যান্টের পকেট থেকে নিজের মোবাইলটা বের করে কাকে যেন ফোন দিলে এ মুহূর্তের মধ্যেই বেশ কিছু ছেলে পেলে সেখানে এসে আয়ানকে চারিদিক থেকে ঘিরে ধরে। এতক্ষণ ধরে নদীর সাহসিকতার সহিত সমস্ত প্রশ্নের উত্তর দিলেও এবার আয়ানের মনে কিছুটা ভয় কাজ করছিল। তার মনে মনে ভীষণ ভয় লাগছিল, এই মেয়েটা এই ছেলেগুলোকে এখানে কেন কল দিয়ে নিয়ে এসেছে, তাকে মারধর করবে নাকি এটা চিন্তা করে। কিন্তু ভয় পেলে চলবে না, নিজের মনের সাহসিকতা সঞ্চয় করতে হবে। আর সেই জন্যেই আয়ান শটান দাঁড়িয়ে নদীকে বলতে থাকে, আচ্ছা, এসব কি করছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কেন আমার সঙ্গে এসব কিছু শুরু করেছেন? আমাকে প্লিজ যেতে দিন, বললাম তো। আমার আই লাভ ইউ এর উত্তর চাই। তা না হলে এখানে যে ছেলেগুলোকে দেখছিস ওরা তোর হাড় গোড় ভেঙে গুঁড়ো করে রেখে দিবে। আর ভার্সিটিতে আসা তোর আজকেই শেষ দিন হবে। আয়ান মনে মনে এমন কিছুর একটা আশঙ্কা করছিল, তাই সে নদীর কথা শুনে অনেকটাই ভয় পেয়ে গেল। বলতে গেলে ভয় তার গলা শুকিয়ে আসছিল, কিন্তু কি করবে সেটাই সে ভেবে পাচ্ছিল না। এই মেয়ের কি মাথায় সমস্যা আছে নাকি, যা হুট করে কাউকে পেলো আর তাকে আই লাভ ইউ বলে দিল? এটা কোন ধরনের অসভ্যতা, এটাই ভেবে পাচ্ছে না আয়ান। সে আশেপাশে চারিদিক তাকিয়ে পরিবেশটা একবার দেখে নিল। ভার্সিটির সব ছেলে মেয়েরা তার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ভিন গ্রহ থেকে কোনো এক প্রাণী ভুল করে পৃথিবীতে চলে এসেছে। আয়ানের মাথায় কোনো কিছু ঢুকছে না, সে কিভাবে এই বিপদ থেকে পরিত্রাণ পাবে।
সেটাই ভাবছিল ঠিক ওই মুহূর্তেই ভার্সিটির প্রিন্সিপাল ভার্সিটির ভিতরে প্রবেশ করছিল। এতগুলো ছেলেপেলেকে একসঙ্গে দাঁড় করিয়ে থাকতে দেখে তিনি সামনের দিকে এগিয়ে আসেন আর সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন। এখানে কি হয়েছে? আর তখনই নদী এগিয়ে গিয়ে প্রিন্সিপাল স্যারকে বলতে থাকে, না স্যার, কিছুই হয়নি। আপনার চিন্তার কোনো কারণ নেই, ও ভার্সিটিতে নতুন এসেছে তো, তাই আমরাও কি ওর ক্লাসরুমটা চিনিয়ে দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। আরে আয়ান, তুমি আবার কাছে আসো, আমি তোমাকে ক্লাসরুমে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ স্যার, ঠিক আছে, চলুন। হে স্টুডেন্ট, ক্লাসের টাইম হয়ে গেছে, তোমাদের ক্লাসে চলে যাও। এই বলে প্রিন্সিপাল স্যার আয়ানের হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রিন্সিপাল স্যার এখানে সময় মতো না আসলে আজ তার সঙ্গে কি হতো এটাই ভাবছিল সে। এদিকে নদীর আগে গজগজ করছে প্রিন্সিপাল স্যারকে এই সময়ে আসতে হলো। তিনি কি আর আসার সময় পেলেন না? কি সুন্দর খেলাটা জমে উঠেছিল। আর তখনই প্রিন্সিপাল স্যার এসে সবকিছু কাবু করে দিলেন। এরকম মোটেও প্রস্তুত ছিলেন না নদী, এবং তার সাঙ্গপাঙ্গরা নদী চলে যাওয়ার পরই তার বেস্ট ফ্রেন্ড রিয়া তাকে বলতে থাকে, এই যা দোস্ত, আজকের মুরগিটা তো হাতছাড়া হয়ে গেল। আচ্ছা, ওই ছেলেটাকে কি প্রিন্সিপাল স্যার চিনে নাকি? সেটা আমি কি করে জানবো? কিন্তু প্রিন্সিপাল স্যার আর ওই ছেলেটার কথোপকথন দেখে তো মনে হচ্ছিল ওনারা দুজনেই পূর্ব পরিচিত। যাই হোক, বাদ দে সব কথা। এত কিছু ভেবে আমাদের কোনো কাজ নেই। এই বলে নদী তার ফ্রেন্ডদের সঙ্গে গল্প করতে করতে নিজেদের ক্লাসরুমে চলে গেল। প্রিন্সিপাল স্যার নিজেই আয়ানকে তার ক্লাসরুমে পৌঁছে দিলে নদী ক্লাসরুমে এসে মনে মনে ভাবতে লাগলো, তবে কি আয়ান প্রিন্সিপাল স্যারের পূর্ব পরিচিত নাকি? আর যদি পূর্ব পরিচিতই হয়ে থাকে আর সেই সাথে যদি আয়ান প্রিন্সিপাল স্যারকে সবকিছু বলে দেয় তাহলে কি হবে? এসব চিন্তা করতে করতে নদীর ক্লাস টিচার চলে আসে আর তার সব বন্ধুরা মিলে ক্লাসে মনোযোগ দেয়। টিফিন পিরিয়ডের সবাই ভার্সিটির ক্যান্টিনে বসে আছে, তখনই আবারও নদীর বান্ধবী তাকে বলতে থাকে, আচ্ছা দোস্ত, ছেলেটা যদি প্রিন্সিপাল স্যারের কাছে সব কিছু বলে দেয় তখন কি হবে? একবার ভেবে দেখেছিস? ধুর, আমি কি জানতাম নাকি ছেলেটা প্রিন্সিপাল স্যারের পূর্ব পরিচিত? আর যদি জানতাম তাহলে এমনটা করতাম নাকি? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। যদি ছেলেটা প্রিন্সিপাল স্যারের কাছে কিছু বলে তাহলে তো প্রিন্সিপাল স্যার আমাদের সবাইকে ভার্সিটি থেকে বের করে দেবে। এত টেনশন করিস না, যা হওয়ার হবে। এত কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখানে খেতে এসেছিস, চল খাওয়া শেষ করে তারপরে বাইরে যা। এই বলে নদী এবং তার বন্ধুরা সবাই খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে, তারা সবাই মিলে খেতে লাগলো। আর এদিকে ঠিক ওই মুহূর্তেই আয়ান ভার্সিটির ক্যান্টিনে প্রবেশ করে। আয়ানকে নদী দেখতে না পেলেও তার বান্ধবী রিয়া ঠিকই দেখতে পেয়েছিল। রিয়া আয়ানকে দেখতে পেয়েই নদীকে ইশারা দিয়ে বলতে থাকে, বান্ধবী, ওই যে তোর হিরো আসছে। রিয়ার কথায় পেছন ফিরে তাকায় নদী, তখনই দেখতে পায় আয়ান সেখানে আসছে। আয়ানকে দেখতে পেয়ে নদী সেখান থেকে উঠে গিয়ে আয়ানের সামনে দাঁড়ায়। আয়ান তখন সবে মাত্র খাবার অর্ডার করে চেয়ার টেনে বসেছে। তখনই নদী বলতে লাগলো, কি ব্যাপার হিরো, এখানে কেন এসেছো? ড্যান্স প্র্যাকটিস করতে আসছি। কেন, আপনার কোনো সমস্যা আছে নাকি? না, আমার কোনো সমস্যা হবে কেন? আমরা সবাই তো এখানে খাবার খেতে এসেছি। এখন তুমি যেখানে ডান্স প্র্যাকটিস করতে এসেছো সেটাই তো আমার মাথায় ঢুকছে না। তোমাকে এখানে ডান্স শেখাবে টা কে? আমাকে এখানে কে ড্যান্স শেখাবে আর কে শেখাবে না সে সব কিছু জেনে আপনার কোনো লাভ নেই। আপনি নিজের চরকায় তেল দিন। কিন্তু আমি তো নিজের চরকায় তেল দিয়ে শান্তিতে থাকতে পারছি না। আমার তো ইচ্ছে করছে একটু তোমার চরকাতেও তেল দিতে। কি করি বলো তো? নদীর এমন আচরণে ভীষণ রকম রেগে যাচ্ছিল আয়ান। কিন্তু আজই সে প্রথমবার ভার্সিটিতে এসেছে, তাই কারোর সঙ্গে সে খারাপ বিহেভিয়ার করতে চাইছিল না। তাই তো সে নদীকে বলতে লাগলো, দেখুন প্লিজ, আপনার যা ইচ্ছে তা করুন, কিন্তু দয়া করে আমাকে এভাবে বিরক্ত করবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। এই বলে আয়ান সেখানে অর্ডার করা খাবারগুলো না খেয়ে সেগুলোর বিল পেমেন্ট করে ক্যান্টিন থেকে বের হয়ে আসে। আয়ান চলে আসার পর নদী সেখান থেকে নিজের বান্ধবীদের কাছে ফিরে গেল। তখনই তার বান্ধবীরা তাকে বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, তোর হিরো এখান থেকে চলে গেল কেন? কিছু বলেছিস নাকি তোর হিরোকে? দূরও, বাদ দে। এই ছেলেটার কোনো রসকস নেই। আমি কি বলতে গেলাম আর সে আমার সঙ্গে কি বলে চলে গেল।
তবে একটা কথা মনে রাখিস, আমার হাত থেকে ছাড়া পাওয়া অতটাও সহজ ব্যাপার নয় যতটা সে মনে মনে ভাবছে। এটা কি? আর আমরা জানি না নাকি? আর সেজন্যই তো বললাম, হিরো চলে গেল কেন? কিন্তু নদী তখন আর এসব ব্যাপার নিয়ে কোনো কথাই বলল না। প্রসঙ্গ পাল্টে নিয়ে এসে বান্ধবীদের সঙ্গে গল্প করতে লাগলো। আর নিজেদের খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বের হয়ে ক্লাসরুমে চলে আসলো। এভাবেই সেদিনের দিনটা কেটে গেল। এদিকে আয়ান ক্ষুধা পেট নিয়ে ক্যান্টিনে গেলেও নদী এবং তার বান্ধবীদের জন্য ক্যান্টিন থেকে কিছু খেতে পারলো না। খালি পেটে ক্যান্টিন থেকে বের হয়ে আসতে হলো। কিন্তু খালি পেটে তার ক্লাস করতে একদম ভালো লাগছিল না। আর এদিকে সে বাসা থেকেও কোনো খাবার নিয়ে আসেনি। একদম অসহ্য লাগছিল তার, কিন্তু কিছুই তো করার নেই। বিকেল 3টেই ভার্সিটি ছুটি হলো। আয়ান ভার্সিটি থেকে বের হতে যাবে, তখনই আবারও ভার্সিটির গেটের সামনে নদী এবং তার সাঙ্গপাঙ্গরা আয়ানের পথ আগলে দাঁড়ালো। আবারও নদী এবং তার সাঙ্গপাঙ্গদের নিজের সামনে এসে দাঁড়ানো দেখে আয়ান ভীষণভাবে রেগে গেল। আর তখনই সে নদীকে বলতে লাগলো, কি ব্যাপার, সমস্যা কি আপনার? আমার পেছনে লাগা ছাড়া আপনার আর কোনো কাজ নেই নাকি? আয়ানের এমন কথা শুনে উপস্থিত নদীর সাঙ্গপাঙ্গরা সবাই হেসে উঠল। কিন্তু তার সাঙ্গপাঙ্গদের হেসে ওঠাটা নদী ঠিকভাবে নিল না। সে সবাইকে ধমক দিয়ে বলতে লাগলো, এই কি সমস্যা তোদের? তোরা এভাবে হাসাহাসি করছিস কেন? আমি কি তাদেরকে এভাবে হাসাহাসি করতে বলেছি নাকি? এই বলে জোরে একটা ধমক দিতেই নদীর বন্ধুরা সবাই চুপসে গেল। আর এদিকে আয়ান তখন সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই নদী পেছন থেকে আয়ানের হাতটা ধরে ফেলে। কি ব্যাপার, তুমি আমার সঙ্গে কোনো কথা না বলে এখান থেকে চলে যাচ্ছ কেন? আমি কি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি নাকি? দেখুন, আমার কিন্তু ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। এই আমি আপনাকে বলে দিলাম, আমাকে এখন বাসায় যেতে হবে। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান। আর বলতে থাকে, কিন্তু নদী আয়ানের কোনো কথাই নিজের কানে তুলল না। সে সেখানেই দাঁড়িয়ে রইল, আয়ানের পথ অবরোধ করে। এদিকে আয়ান নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। সে একরকম রেগে গিয়েই নদীর হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নদীকে নিজের পথ থেকে সরিয়ে দিল। আর তারপর নিজের গাড়িতে গিয়ে বসলো। তারপর গাড়ি স্টার্ট করে ক্যাম্পাস থেকে বের হয়ে আসলো। এদিকে নদী ধাক্কার তার সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। সে ছিটকে গিয়ে ওয়ালের সঙ্গে বাড়ি খেলো। আর তার মাথায় আঘাত পেল, কপাল ফেটে রক্ত বের হতে লাগলো। নদীর বান্ধবীরা যদি এমন পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিল না, তারা সবাই দৌড়ে এসে নদীকে টেনে দাঁড় করালো। নদীর কপাল থেকে রক্ত বের হতে দেখে তার বান্ধবীদের মধ্য থেকে একজন নিজের হাতের রুমালটা দিয়ে নদীর কপাল বাঁধলো। আর তারপরেই তারা সবাই মিলে তাড়াহুড়ো করে নদীকে নিয়ে হসপিটালে চলে গেল। সেদিন রাতে নদীকে হসপিটালেই থাকতে হলো। আর পরের দিন আয়ান ভার্সিটিতে আসে। সেদিন আর কেউ তার পথ আগলে দাঁড়ালো না, তাকে কোনো কথা বলল না। সে চুপচাপ নিজের ক্লাসরুমে চলে গেল। আর এসব বিষয় ভুলে গেল। মনে মনে ভাবলাম, মেয়েটা হয়তো আর কখনোই তার সামনে এসে দাঁড়াবে না। কিন্তু গতকাল কি ঘটে গেছে সেটা তার ধারণার বাইরে ছিল। সেদিন ভার্সিটি ছুটি হলে আয়ান ভার্সিটি থেকে বের হতে যাবে, তখনই নদীর বান্ধবীরা আয়ানের সামনে এসে দাঁড়ায়। আর তারপর এই নদীর বান্ধবী আয়ানকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা, কাল তুমি এটা নদীর সঙ্গে ঠিক করলে? আমি ভুল কিছু করিনি, যা করেছি একদম ঠিকঠাক কাজই করেছি। আপনারা যেটা যোগ্য আমি তো সেটাই করেছি। তাই বলে তুমি মেয়েটাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিবে? মেয়েটা যে কপাল কেটে গেছে সেটা তুমি দেখেছো? মানে এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো শুধু ধাক্কা দিয়ে নিজের পথ থেকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর কি হয়েছে সেটা তো জানি না। হ্যাঁ, তুমি ধাক্কা দেওয়ার পরই সে ধাক্কার তাল সামলাতে না পেরে ছিটকে ওয়ালে পড়ে গেছিল। এরপর গতকাল ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটা নদীর বান্ধবীরা আয়ানকে খুলে বলল। কিন্তু আয়ান এখন আর কি করবে? সামনে থাকলে না হয় সরি বলে নিত। এখন তো আর সামনেও নেই, আর সরি বলার কোনো উপায় নেই। তাই সে তাদের সঙ্গে আর কোনো কথা না বলে ভার্সিটি থেকে বের হয়ে আসলো। এরপর কেটে গেল বেশ কয়েকদিন। আজ প্রায় 1 সপ্তাহ পর নদী ভার্সিটিতে এসেছে। আয়ান ভার্সিটিতে এসে নিজের গাড়িটা পার্ক করে রেখে দেয়। আর নিজের ক্লাসরুমের দিকে পা বাড়াবে, তখনই সেদিনের মতো করেই নদী আয়ানের পথ আগলে দাঁড়ালো। আর বলতে লাগলো, কেমন আছো তুমি? আমি যেমনই থাকি না কেন,
সেসব নিয়ে আপনার চিন্তা ভাবনা না করলেও চলবে। আর হ্যাঁ, ওই দিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। এই বলে আয়ান সেখান থেকে চলে যায়। নদী সেদিন আর আয়ানকে আটকালো না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া দেখলো। যদিও তার বান্ধবীরা তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু সে তার বান্ধবীদের জানিয়ে দিল। আর তারপরে কিছুক্ষণ তার বান্ধবীদের সঙ্গে গল্প গুজব করে সবাইকে নিয়ে নিজের ক্লাসরুমে চলে গেল। এভাবেই যাচ্ছিল দিনগুলো। নদী আয়ানের সঙ্গে টুকটাক কথা বললেও এখন আর সেরকম কোনো বিরক্ত করে না। যদিও আয়ানের এইসব বিষয়গুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নিয়েই তাকে কেউ বিরক্ত করুক, এটা সে কখনোই চায় না। সে বরাবরই শান্তিপ্রিয় মানুষ, সবসময় চুপচাপ আর একা একা থাকতেই সে ভীষণ পছন্দ করে। তাই কে তার সঙ্গে কথা বলল আর কে তার সঙ্গে কথা বলল না, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অপরদিকে নদী প্রতিদিন সকালবেলা ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে অপেক্ষা করত কখন আয়ান আসবে আর সেই আয়ানকে এক পলক দেখবে। আবার যখন ভার্সিটি ছুটি হতো তখনও তাড়াতাড়ি করে ক্লাসরুম থেকে বের হয়ে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো একবার আয়ানকে দেখার জন্য। তার মন ছটফট করলো আয়ানের সঙ্গে একটু কথা বলার জন্য, কিন্তু যেহেতু আয়ান তার সঙ্গে কথা বলতে চায় না বা এই ব্যাপারটা একদমই ভালোভাবে নিচ্ছে না, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও নদী আয়ানের সঙ্গে কথা বলতো না। দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আয়ানের দিকে। আর এভাবেই যাচ্ছিল তাদের দিনগুলো। কিন্তু হঠাৎ করেই একদিন আয়ান ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তার ভীষণ জ্বর আসে। জ্বরের তাপ এতটাই তীব্র ছিল যে তাকে কোনো ঔষধও কাজ হচ্ছিল না। জ্বর কোনোভাবেই কম ছিল না। তাই বাধ্য হয়ে সবাই তাকে হসপিটালে অ্যাডমিট করে। সেখানে জ্বরের তাপ কিছুটা কমে আসে। তাকে মোটামুটি সুস্থ হতে প্রায় 10 দিনের মতো সময় লেগে গেল। আর 10 দিন পরেই তাকে বাসায় নিয়ে আসা হলো। এই পুরো সময়টা জুড়ে আয়ান ভার্সিটিতে যাচ্ছিল না। এদিকে আয়ান ভার্সিটিতে না আসায় নদী ভীষণ রকম চিন্তিত হয়ে পড়ে। সে কোনোভাবেই ভেবে পায় না আয়ানের কি হয়েছে। হঠাৎ করেই কেন বা আয়ান ভার্সিটিতে আসা বন্ধ করে দিয়েছে, কোনো বিপদ আপদ হলো কিনা সেটাও তো বুঝতে পারছে না। তাই নদী অনেকের কাছেই আয়ানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আয়ান যেহেতু ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছিল তাই তার ব্যাপারে কেউ সেরকম কোনো তথ্য দিতে পারছিল না নদীকে। এদিকে আয়ানের কথা ভীষণ রকম ভাবে মনে পড়ছিল নদীর। সে কোনোভাবেই চেষ্টা করলেও আয়ানকে ভুলে থাকতে পারছিল না। তাই সে চুপ করে বসে থাকতে পারেনি। নদীর হঠাৎ করে মনে পড়লো আয়ান মনে হয় প্রিন্সিপাল স্যারের পরিচিত। কারণ সেদিন যখন প্রথম এসেছিল আজান, সেদিন প্রিন্সিপাল স্যার আয়ানকে তার ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তাই নদী মনে মনে সিদ্ধান্ত নিল সে প্রিন্সিপাল স্যারের সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। আর প্রিন্সিপাল স্যারের কাছ থেকেই প্রয়োজন হলে আয়ানের বাসার ঠিকানা জেনে তার সঙ্গে দেখা করতে যাবে। যেমন চিন্তা তেমনি কাজ। সেদিন টিফিন ব্রেকে নদীর চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যার তখন দুপুরের খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিল। নদীর প্রিন্সিপাল স্যারের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে নক করে। মে আই কামিং স্যার? হ্যাঁ, ভেতরে এসো। সরাসরি আমি আপনার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম, কিন্তু কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। দেখো, আমি তোমাদের টিচার, আর তুমি আমাকে যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় করতে পারো। তুমি যদি আমার কাছ থেকে কোনো জিনিস জানতে পারো তাহলে সেটা কার কাছ থেকে জানবে বলো শুনি। না মানে আসলে স্যার, আপনাকে এই ব্যাপারটা কিভাবে জিজ্ঞাসা করব সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। এই বলে নদী সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই আবারও প্রিন্সিপাল স্যার নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে সে কি বলতে এসেছে সেটা বলার জন্যে। আর তারপরে কিছুক্ষণ চুপ করে থেকে নদী প্রিন্সিপাল স্যারকে বলতে থাকে সে কারোর ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে এখানে এসেছে। তখনই প্রিন্সিপাল স্যার কাকে বলে কি জানতে এসেছে সেটা বলার জন্য। আর তারপর নদী প্রিন্সিপাল স্যারকে বলে, আসলে স্যার, আমাদের ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছে একটা ছেলে। যেদিন প্রথম এসেছিল সেদিন আপনি তাকে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আমি তার ব্যাপারে কিছু জানতে চাই। নদীর কথা শুনে প্রিন্সিপাল স্যার খুব ভালোভাবেই বুঝতে পারেন নদী আয়ানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইছে। তাই প্রিন্সিপাল স্যার নদীকে বলতে লাগলো, ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বলো তুমি কি জানতে চাও, আমি তোমার কথার উত্তর দিচ্ছি। তারপরেই আয়ানের এতদিন ধরে ভার্সিটিতে না আসার ব্যাপারটা প্রিন্সিপাল স্যারের কাছে বলেন নদী। সবকিছু শুনে প্রিন্সিপাল স্যার নদীকে বলেন আয়ান অসুস্থ আর সেজন্যই সে ভার্সিটিতে আসছে না।
এই কথা শুনে মুহূর্তেই নদীর মুখটা কালো হয়ে গেল, কিন্তু সে প্রিন্সিপাল স্যারকে কোনো কিছু বুঝতে দিল না। সে তার ফ্রেন্ডদের নিয়ে আয়ানের সঙ্গে দেখা করতে যাবে। এই কথা বলে আয়ানের বাসার ঠিকানাটা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে চেয়ে নিল। প্রিন্সিপাল স্যারও কোনো কথা না বলেই তাকে আয়ানের বাসার ঠিকানাটা দিয়ে দিল, আর তারপরে বলতে লাগলো, দেখো, তুমি আমাদের বাড়িতে যাবে ভালো কথা, কিন্তু ভুল করেও কাউকে এই কথাটা বলো না যে আমি তোমাকে ঠিকানা দিয়েছি। ওকে স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না, আমি কাউকে এ ব্যাপারে কোনো কিছুই বলবো না, এমনকি আমার ফ্রেন্ডদেরকেও না। এই বলে নদী প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কাগজের টুকরোটা নিয়ে সেখান থেকে বের হয়ে গেল, যে টুকরোটাতে প্রিন্সিপাল স্যার আয়ানের বাসার ঠিকানা লিখে দিয়েছিল। সেদিন ভার্সিটি ছুটি হওয়ার পর নদী আর বান্ধবীদের কাউকে কোনো কিছু না বলেই নিজের গাড়িটা নিয়ে বের হয়ে গেল ভার্সিটির ক্যাম্পাস থেকে। এদিকে তার বান্ধবীরা তার পেছন পেছনে সে সারা ক্যাম্পাস জুড়ে তাকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না তার নাম্বারে। বেশ অনেকবার কল দিল, কিন্তু সে তার বান্ধবীদের কলও রিসিভ করলো না। সে ভার্সিটি ক্যাম্পাস থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে নেওয়া ঠিকানা অনুযায়ী আয়ানের বাসার সামনে চলে আসলো। সে তো এক বিশাল অট্টালিকা নদী, এমনটা কখনো কল্পনাও করেনি। এত বড় রাজকীয় একটা বাড়িতে আয়ানের বসবাস। নদী মনে মনে ভেবেছিল আয়ান হয়তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা কোনো এক সাধারণ ছেলে, কিন্তু এই বাড়ি দেখে মনে হচ্ছে তো ছেলেটা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। এই সব কিছু ভাবতে ভাবতেই বাড়ির গেটের সামনে পৌঁছে গেল নদী। সিকিউরিটি গার্ড এসে নদীকে পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে আয়ানের বন্ধু বলে পরিচয় দেয়। অতঃপর সিকিউরিটি গার্ড তাকে ভেতরে প্রবেশ করতে দিল। নদী ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। চারপাশটা কি সুন্দর করে সাজানো গোছানো, মনে হচ্ছে যেন ছবিতে দেখা কোনো এক রাজবাড়ি। যে বাড়ি কল্পনার মতোই সুন্দর পরিপাটি, যেন এক নিখুঁত ছবি। সে চারপাশটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তখনই একজন মধ্যবয়স্ক ভদ্র মহিলা এসে তার পথ আগলে দাঁড়ালো আর বলতে লাগলো, এই মেয়ে, কে তুমি? কি তোমার পরিচয়? আর এভাবে আমার বাড়ির ভিতর ঢুকে এসেছো কেন? একই সাথে সবগুলো প্রশ্ন একসঙ্গে নদীকে করতে থাকেন আয়ানের আম্মু। নদী কোনটা রেখে কোনটার উত্তর দিবে সেটা ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর নদী আয়ানের আম্মুকে বলতে লাগলো, আন্টি, আমি আয়ানের বন্ধু, আয়ানের সঙ্গে একটু দেখা করতে এসেছি। আয়ান কোথায়, আমি তার সঙ্গে একটু কথা বলবো। ও আচ্ছা, ঠিক আছে। এই কথা তুমি আমাকে আগে বলবে তো? আমি তোমাকে চিনতে পাইনি। আমার কথায় প্লিজ কিছু মনে করো না। আরে না, যে সেরকম কোনো ব্যাপার নাই, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে চিনতে পারেননি। আয়নের রুমটা কোন দিকে আমাকে একটু বলে দিবেন? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। সিঁড়িতে উপরে গিয়ে ডান পাশে 2 নম্বর রুম। এই বলে হাতের ইশারায় নদীকে আয়ানের রুমটা দেখিয়ে দিলেন। আয়ানের আম্মু যদি তখন সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে, আয়ানের আম্মুর দেখিয়ে দেওয়া রুম অনুযায়ী নদীর রুমের দরজায় নক করলো। যদিও দরজা ভিতর থেকে খোলাই ছিল। আয়ান বিছানায় শুয়েছিল। হঠাৎ করেই কারো আওয়াজ শুনে আয়ান বলতে লাগলো, দরজা খোলা আছে, ভিতরে আসতে পারো। আয়ানের কণ্ঠস্বর শুনে নদী রুমের ভিতর প্রবেশ করলো। নদীকে দেখে ভীষণ রকম অবাক হয়ে গেল। সে শুয়েছিল, নদীকে দেখে উঠে বসার চেষ্টা করলো। নদী তখন আয়ানকে বলতে লাগলো, আরে তোমাকে উঠতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি তোমাকে একটু দেখতে এসেছিলাম। কি হয়েছে তোমার? তুমি কদিন ধরে ভার্সিটিতে যাচ্ছ না কেন? শরীর ভালো নেই, তাই ভার্সিটি যাচ্ছি না। কিন্তু আপনি কেন আমার বাসায় এসেছেন? আর আপনাকে আমার বাসার ঠিকানাই বা কে দিয়েছে? আমি তোমার বাসার ঠিকানা জোগাড় করে নিয়েছি। কি হয়েছে তোমার? বলতে বলতে বিছানায় আয়ানের পাশে গিয়ে বসলো। নদী যদিও আয়ান এটা একদমই পছন্দ করছিল না, সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু তারপরেও বাড়িতে আসা মেহমানের সঙ্গে খারাপ আচরণ করতে নেই। তাই আয়ান ভদ্রতার খাতিরে নদীকে বলতে লাগলো, দেখুন, আপনি আমার খোঁজ নিতে আমার বাসা পর্যন্ত চলে এসেছেন, সেটা বেশ ভালো কথা। তবে এখন আমি চাইবো চুপচাপ কোনো কথা না বলে এখান থেকে চলে যান। তুমি আমার সঙ্গে এরকম আচরণ করতে পারছো? আমি কত কষ্ট করে তোমার বাসার ঠিকানা জোগাড় করে তোমার সঙ্গে দেখা করে একটু কথা বলতে আসলাম, আর তুমি আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? হ্যাঁ, আপনি যেরকমটা শুনেছেন আমি ঠিক সেরকমটাই বলেছি, কারণ আপনার মাথায় সমস্যা আছে। আপনি কখন কি করেন না করেন তার কোনো ঠিক ঠিকানা নেই। তার চাইতে বরঞ্চ এটাই ভালো হয় যে আপনি চুপচাপ এখান থেকে চলে যান।
তাতে আপনার মান ইজ্জত বেঁচে গেল আর আমারও। তোমার কি আমাকে পাগল মনে হয় নাকি যে প্লিজ, আপনার সঙ্গে কোনো কথা বলার মুড আমার নেই, আপনি এখন আসতে পারেন। এই বলে আয়ান মুখ ঘুরিয়ে অন্য পাশ ফিরিয়ে বসে রইল। নদী অনেক কিছু বলতে এসেছিল, কিন্তু আয়ানের এই খারাপ আচরণ তাকে আর কোনো কিছুই বলতে দিল না। সে চুপচাপ মুখটা কালো করে আয়ানের রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিল। তখনই আয়ানের আম্মুর সামনে পড়ে গেল। হাসি মুখে বাড়ির ভিতরে প্রবেশ করা আর মুখ গোমরা করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া দেখে আয়ানের আম্মু নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি তো একটু আগে হাসি মুখে এখানে এসেছিলে, তাহলে এখন তোমার মুখ গম্ভীর কেন? আমি সবসময় পাগলামি করি? না আন্টি, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার শরীরটা খারাপ লাগছে তো তাই চলে যাচ্ছি। আরে বাবা, তোমার শরীর খারাপ লাগছে, তুমি এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নাও, তারপর শরীর ঠিক হয়ে গেলে নিজের বাসায় যেও। না আন্টি, কোনো সমস্যা নেই, আমার সঙ্গে আমার ড্রাইভার আছে, সে আমাকে বাসায় পৌঁছে দেবে। এবারে আয়ানের আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নদী সেখান থেকে বের হয়ে চলে আসলো। ভীষণ কান্না পাচ্ছিল তার। সে নিজেকে কোনোভাবেই সামনে রাখতে পারছিল না। ড্রাইভার সামনের সিটে বসে গাড়ি চালাচ্ছিল আর নদী পিছনের সিটে বসে কান্না করছিল। এটা দেখে হুট করেই ড্রাইভার নদীকে এভাবে কান্না করার কারণ জিজ্ঞাসা করলো, কিন্তু নদী ড্রাইভারকে কোনো উত্তর দিল না। উল্টে আরো প্রচন্ড পরিমাণ রেগে গিয়ে ড্রাইভারকে একটা ঝাড়ি দিল। তখন ড্রাইভার আর কোনো কথা বলার সাহস পেল না। সে চুপচাপ তার মতো করে গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই গাড়ি তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি বাড়ির সামনে এসে পৌঁছানো মাত্রই নদী এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে সোজা বাসার ভিতরে ঢুকে গেল আর নিজের রুমে গিয়ে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। তার আম্মু ড্রয়িং রুম থেকে তার এভাবে হুট করে বাড়িতে এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না। কারণটা খুবই সহজ, নদী কান্না করতে করতে বাড়ির ভিতরে ঢুকেছিল। তার আম্মু মনে মনে ভাবছিল নদী হয়তো কারোর সঙ্গে ঝগড়া টগড়া কিছু একটা করেছে। এখন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে এর ফল খারাপই হবে, তাই তার সঙ্গে কথা না বলে থাকাটাই বেটার। অপরদিকে নদী রুমের ভিতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। আয়ান তার সঙ্গে এরকম আচরণ করবে এটা সে কল্পনাতেও ভাবেনি, কিন্তু কি আর করবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। তাই নদী সম্পূর্ণ ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে পারছিল না। বারবার তার আয়ানের করা ব্যবহারগুলো মনে পড়তে থাকে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল, কিন্তু নদী একবারও রুমের দরজা খুলল না আর রুম থেকে বের হলো না। রাতের বেলা নদীর বাবা বাসায় ফিরে আসলেন। প্রতিদিন তিনি বাসায় এসে ড্রয়িং রুমে বসে নদীকে ডাকতে থাকেন। আজকেও তার অন্যথা হয়নি, কিন্তু প্রতিদিনের মতো নদী নিজের রুম থেকে বের হয়ে বাবার কাছে ছুটে যায়নি। বাবাকে একবারের জন্যেও জড়িয়ে ধরেনি। তার বাবা অনেকবার ডাক দেয়, কিন্তু নদী রুম থেকে একটুও বের হলো না। বিষয়টা তার বাবাকে ভীষণ অবাক করে তুললো। তাই তো তিনি নিজের স্ত্রীকে ড্রয়িং রুমে ডেকে নিলেন, তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তখন নদীর আম্মু বিকেল বেলা ঘটে যাওয়া ঘটনাটা নদীর বাবার সঙ্গে খুলে বলল। এই কথা শুনে নদীর বাবাও ভীষণ চিন্তিত হয়ে পড়ল। নিজের মেয়ের সঙ্গে এরকম কে করেছে এটাই তিনি ভেবে পেলেন না। কারণ তুমি খুব ভালো করে জানেন নিজের মেয়ের সম্পর্কে ভার্সিটিতে তাকে কেউ কোনো কিছু বলবে সেই সাহস কারণেই। ভার্সিটি প্রত্যেকটা পোলাপাই নদীকে ভীষণ ভয় পায়। তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা তো অনেক দূরের কথা, তাই তারা দুজনেই একদমই নিশ্চিত ছিল যে বড় কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই ভেবে পাচ্ছিলাম না। রাত 10টা নদীর আম্মু ও ডাইনিং টেবিলে সবার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করছে। সবাই টেবিলে খাবার খেতে আসলেও আসেনি নদী। নদীর আম্মু তখন নদীর বাবাকে দায়িত্ব দেন নদীকে খাবার টেবিলে ডেকে আনতে। নদীর বাবা নদীর আম্মুর কথা শুনে সেখান থেকে উঠে গিয়ে নদীর রুমের দরজার সামনে দাঁড়িয়ে তাকে ডাকতে থাকে। নদী, কি হয়েছে মা? তুই রুম থেকে বেরোচ্ছিস না কেন? দরজা কেন বন্ধ করে রেখেছিস? এই বলে নদীর বাবা নদীকে ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তাই নদীর পাপা আবারও মেয়েকে বলতে থাকেন। কি হয়েছে মা? তুই কেন এমন করছিস আমার সঙ্গে? খুলে বল সবকিছু, তা না হলে আমি বুঝবো কি করে? তখনও নদী কোনো কথাই বলে না, চুপচাপ সে রুমের ভিতরেই বিছানায় শুয়ে শুয়ে তখনও কান্না করে চলেছে। তাই তো নদীর বাবা আবারও নদীকে বলতে লাগলো।
আরে না, তুই আমাকে বলবি তো কি হয়েছে। প্লিজ তুই রুমের দরজাটা খুলে বাইরে আয়, তাহলে কিন্তু আমি রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করব, এই তোকে বলে দিলাম। এই বলে নদীর বাবা রুমের বাইরে দাঁড়িয়ে মেয়ের জন্য অপেক্ষা করতে থাকেন। তখন তিনি বিছানা থেকে উঠে রুমের দরজা খুলে দিল। নদীর চোখ দুটো কান্না করতে করতে একদম ফুলে গেছে। নদীর বাবা মেয়ের এরকম অবস্থা কোনোদিনও দেখেননি তিনি। ভীষণ রকম অবাক হন, কে কি বলেছে তার জন্য মেয়ে এরকম ভাবে কান্না করেছে সেজন্য। নদী তার বাবাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে আরো জোরে কান্না করতে লাগলো। নদীর বাবা নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকেন, কি হয়েছে মা, তুই বল আমাকে, তুই না বললে আমি জানবো কিভাবে? বাবা, আমি একজনকে ভালোবেসে ফেলেছি। এটা তো খুবই খুশির খবর। এটার জন্য এভাবে কান্না করতে আছে নাকি? তুই আমার একমাত্র মেয়ে, তুই আমার কাছে চেয়ে পাসনি। জীবনে এমন কিছু কি কখনো হয়েছে? না বাবা, এরকম কিছু কখনো হয়নি, তবে এখন মনে হয় হবে, কারণ আমি যাকে ভালোবাসি তাকে মনে হয় না আমি কোনোদিনও আমার করে পাবো। এই বলে নদী তার বাবাকে সবকিছু খুলে বলে সবকিছু শুনে নদীর বাবা বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন। তিনি নিজের মেয়েকে কি উত্তর দিবেন সেটাই ভেবে পান না। তখন মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বলতে থাকেন, দেখো মা, জন্ম, মৃত্যু, বিয়ে, এই সব কিছুই ওপর থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য ঠিক করে রেখেছেন। তিনি আমাদের জন্য যেটা ঠিক করে রেখেছেন সেটা হবেই, এর অন্যতা কখনোই হবে না, এটা তোমাকে মানতে হবে। কিন্তু বাবা, ওকে আমি প্রথম দেখাতেই ভীষণ ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। এখন চলো, খাবার খেতে হবে। তুমি দুপুরেও কিছু খাওনি, আমি তোমার আম্মুর কাছে শুনেছি বাসায় এসে থেকে কান্না করছো। এই বলে নদীর বাবা মেয়েকে নিয়ে খাবার টেবিলে চলে গেলেন। নদীর গলা দিয়ে খাবার নামছিল না, কিন্তু তারপরেও নদীর পাপা সেই ছোটবেলার মতো মেয়েকে নিজের হাতে খাবার তুলে খাইয়ে দিতে লাগলেন। আর নদীও ছোট বাচ্চার মতো বাবার হাতের লোকমা গিলতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে নদীর বাবা নিজের মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে বসলেন। আর তারপর মেয়ের সঙ্গে আজ অনেকক্ষণ গল্প করলেন, কারণ মেয়ের মন খারাপ যেভাবেই হোক তার মন ভালো করতেই হবে। রাত মোটামুটি 12টার বেশি বাজে। তখন নদী তার বাবাকে বলতে লাগলো, বাবা, কাল সকালে তোমার অফিস আছে, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে নদী তার বাবাকে তার বাবার রুম পর্যন্ত পৌঁছে দিল। আর তারপর সে নিজের রুমে চলে আসলো। এতক্ষণ ধরে মা বাবার সঙ্গে গল্প করে সময় কাটালে ও রুমে এসে তার আর কোনো কিছুই ভালো লাগছিল না। আবারও তার আয়ানের কথা ভীষণ রকম ভাবে মনে পড়ছিল, কিন্তু কি করবে সে এটাই ভেবে পাচ্ছিল না। রাত 2টা বেজে গেল, কিন্তু তার চোখে কোনোভাবেই ঘুম আসছিল না। তার দুই চোখের সামনে শুধু আয়ানের চেহারাটাই ভেসে উঠছিল, আর আয়ানের বলা কথাগুলো মনে পড়ছিল। অনেক চেষ্টার পর ভোর রাতের দিকে তার চোখ লেগে আসলো আর সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠল যখন ঘড়ির দিকে তাকিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠলো যখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা বেজে গেছে। ঘুম থেকে উঠেই নদী তার আম্মুকে ডাকতে লাগলো আর বলতে লাগলো সকালবেলা কেন তাকে ঘুম থেকে ডেকে দেওয়া হয়নি। এখন নদীর আম্মু বলতে লাগলো আজ ভার্সিটিতে যেতে হবে না, তাদের পুরো ফ্যামিলিকে একটা ফ্যামিলি প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে, সেখানেই যেতে হবে। নদী তখন তার আম্মুকে বলতে লাগলো কোনো প্রোগ্রামে সে যেতে পারবে না, তার এসব কিছু এখন আর ভালো লাগে না, সে একটু একা থাকতে চায়। কিন্তু তার আম্মু তার কোনো কথাই শুনলো না, তাকে পরিষ্কার জানিয়ে দিল তার বাবা অফিসে যাওয়ার সাথে সাথেই কিন্তু তার আম্মু তার কোনো কথাই শুনলো না, তাকে পরিষ্কার জানিয়ে দিল তার বাবা অফিসে যাওয়ার সময় বলে গেছে তাই যেতেই হবে। নদী এখন আর কোনো কথাই বলল না, চুপচাপ নিজের রুমে চলে গেল। তারপরও ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই তার আম্মু তার নাস্তাটা দিয়ে দিল। নাস্তাটা তার রুমে নিয়ে আসলো আর খেয়ে নিতে বলল, যদিও নদীর খেতে ইচ্ছে করছিল না, কিন্তু তখনই তার বাবা তাকে ফোন করে বলল নাস্তাটা খেয়ে নেওয়ার জন্য। আর এদিকে নদী তার বাবার ভীষণ বাধ্যগত মেয়ে, সে কখনোই তার বাবার কথার অবাধ্য হয় না, তাই বাবার কথা রক্ষার্থে নদী নাস্তা খেয়ে নিল। তারপরেই একটা উপন্যাস হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। সেখানে বসে দোলনায় দুলতে থাকলো আর উপন্যাসের পাতায় চোখ বুলাতে লাগলো। তার পছন্দ হলো, তার বইটা ছিল বর্তমান সময়ের জনপ্রিয় ভারতীয় লেখক সরজিৎ ঘোষের এবারের বইমেলায় প্রকাশিত উপন্যাসটির নাম উর্ণনাভ। পরিচিত এক আত্মীয়ের মাধ্যমে ইন্ডিয়া থেকে বইটি সংগ্রহ করেছে সে। বেশ কিছুক্ষণ উপন্যাসের পাতায় চোখ বোলাতে বোলাতে হঠাৎ করে তার মোবাইলের রিংটোনের আওয়াজ কানে এলো। ব্যালকনি থেকে উঠে গিয়ে কলটা রিসিভ করলো আর তখনই অপর প্রান্ত থেকে তার বান্ধবী রিয়া তাকে বলতে লাগলো, কি রে দোস্ত, কি ব্যাপার? তুই আজ ভার্সিটিতে আসিসনি কেন? কোনো ব্যাপার নেই, এমনিতেই ভালো লাগছিল না তাই আসিনি।
ক্লাসের নোটসগুলো আমাকে টেক্সট করে দিস। আচ্ছা ঠিক আছে, সে না হয় করলাম, কিন্তু কালকে ভার্সিটিতে আসছিস তো? সেটা এখনো সঠিক বলতে পারছি না, সময় হলে দেখা যাবে। আর আসলে তোকে কাল জানাবো সকালে ফোন করে। এই বলে নদী আর কোনো উত্তরের অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। আর তারপর আবারও মোবাইল ঘরে রেখে ব্যালকনিতে নিয়ে বসে রইল। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। বিকেল 3টে বাজতে না বাজতেই নদীর বাবা অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় ফিরে আসলেন। বাসায় এসে তিনি সোজা নদীর রুমে চলে আসলেন। নদী তখনও ব্যালকনিতে বসে আছে। নদীর বাবা নদীর পাশে এসে বসে তার মাথায় হাত রাখলেন আর তারপর বলতে লাগলেন, কিরে মা, মন খারাপ করে আছিস কেন? বললাম তো এভাবে মুখ গম্ভীর করে থাকিস না। তোকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। আমি একদম ঠিক আছি। তুমি না কোথায় যাবে বলেছিলে? হ্যাঁ, সেজন্যই তো আজ সকাল সকাল অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। চল রেডি হয়ে নে। এই বলে নদীর বাবা মেয়েকে নিয়ে রুমের ভিতরে চলে গেলেন। আর তারপর নদী ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে নিল। তারপর সন্ধ্যার দিকে সে তার মা বাবার সঙ্গে বাসা থেকে বের হলো। গাড়িতে বসে নদী মোবাইল টিপছিল। গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছে আর কোথায় যাচ্ছে সেদিকে তার বিন্দুমাত্র কেয়ার নেই। যেখানে যাচ্ছে যাক, সেখানে উপস্থিত থাকাটাই তার বড় কথা। বেশ অনেকক্ষণ পর গাড়িটা এসে একটা বড় বাড়ির সামনে দাঁড়ালো। আর তারপরেই তার বাবা তাকে বলতে লাগলো, নদীমা, আমরা চলে এসেছি। বাবার কথায় ধ্যান ভাঙলো নদীর। সে মোবাইলটা রেখে সামনের দিকে তাকালো। দেখতে পেল তার চেনা বাড়িটাতেই সে এসেছে, মানে গতকাল যে বাড়িতে এসেছিল সেই বাড়ির সামনে দাঁড়িয়ে। নদীর সেই মোবাইলটা রেখে সামনের দিকে তাকালো। দেখতে পেল তার চেনা বাড়িটাতেই সে এসেছে, মানে গতকাল যে বাড়িতে এসেছিল সেই বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়েছে। ভীষণ রকম অবাক হলো নদী, আর কিছুটা চিন্তিত, কিন্তু সে তার মা বাবাকে সেটা বুঝতে দিল না। চুপচাপ গাড়ি থেকে নামলো। তার বাবা তার হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলো। তখনই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এসে তার বাবার সঙ্গে কুশল বিনিময় করলেন। তার বাবাও তাকে সেই লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তখনই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এসে তার বাবার সঙ্গে কৌশল বিনিময় করলেন। তার বাবাও তাকে সেই লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর উনি তাদেরকে ড্রয়িং রুমে বসতে বলে কোথাও একটা যেন চলে গেলেন। আর বাড়ির সার্ভেন্টকে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে বললেন। বাড়িতে যে শুধু তারাই রয়েছে সেরকমটা নয়, বাড়িতে আরো অনেক মেহমান রয়েছে। সবাই আচার আচরণ আর পোশাক আশাক দেখেই সবাই বড় বড় বিজনেসম্যান বলেই মনে হচ্ছে। তাদের আচার আচরণ আর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে সবাই ভালো ফ্যামিলিতেই বিলং করে। এরপর কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। নদীর খোলা ফল একদমই ভালো লাগছিল না, তার কেমন যেন লাগছিল। তাই সে মনে মনে ভাবলো বাড়ির ছাদ থেকে একটু ঘুরে আসা যাক। তাদেরকে ড্রয়িং রুমে বসতে বলে কোথাও একটা যেন চলে গেলেন। আর বাড়ির সার্ভেন্টকে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে বললেন। বাড়িতে যে শুধু তারাই রয়েছে সেরকমটা নয়, বাড়িতে আরো অনেক মেহমান রয়েছে। সবাই বড় বড় বিজনেসম্যান বলেই মনে হচ্ছে। তাদের আচার আচরণ আর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে সবাই ভালো ফ্যামিলিতেই বিলং করে। এরপর কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। নদীর খোলা ফল একদমই ভালো লাগছিল না, তার কেমন যেন লাগছিল। তাই সে মনে মনে ভাবলো বাড়ির ছাদ থেকে একটু ঘুরে আসা যাক। যেমন চিন্তা তেমনি কাজ। নদীর সিঁড়ি দিয়ে ছাদে চলে আসলো। পুরো ছাদটা ফুলের বাগান করা হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। সে ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিল, যেন সে আপন মনে ফুলের সাথেই কথা বলছিল। তখনই হঠাৎ করে কেউ একজন বলতে লাগলো, আমার ফুল বাগানে পরি নামলো নাকি? কণ্ঠটা নদীর চেনা। এটা অন্য কেউ নয়, এটা আয়ান। নদী পেছন ফিরে তাকালো। আয়ান তাকে দেখে ভীষণ রকম চমকে গেল আর বলতে লাগলো, আপনি এখানে কেন? আমি এখানে তোমার জন্য আসিনি, এসেছি বাবার জন্য। প্লিজ ইনক্রেট করো না। মানে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আপনার বাবার জন্য এখানে এসেছেন মানে? অতঃপর নদী আয়ানকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে আয়ান সেখান থেকে চলে গেল, আর কোনো কথাই বলল না। নদীও সেখানে আর বেশিক্ষণ সময় কাটালো না, নিচে চলে আসলো। কিছুক্ষণ পরেই আয়ানের বাবা মাইকে অ্যানাউন্স করলেন, সবাইকে বাড়ির সামনের বাগানে চলে আসতে বলেন। সেখানে স্টেজ সাজানো হয়েছে, অনুষ্ঠানের হবে। তাই বাড়িতে থাকা সমস্ত গেস্টরা বাগানের স্টেজে চলে আসলো। সবাই বসে আছে। তখনই আয়ানের মা বাবা আয়ানকে নিয়ে স্টেজে উঠলেন। আর তারপরে আয়ানের বাবা আবারও সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখুন, আপনারা সবাই জানেন আজ আমার ছেলে আয়ানের 20তম জন্মদিন। আর আজকের দিনটাকে আমি একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম।
আর সেজন্যই আমি আপনাদের সবাইকে এখানে ডেকে এনেছি। আজকের দিনটাকে আমি খুবই স্পেশাল করে রাখতে চাই। অতঃপর অনেকক্ষণ কথা বললেন তিনি, আর তারপরে কেক চলে আসলো। সবাই মিলে কেক কাটলেন। তারপরে আর নিজের হাতে একে একে সবাইকে কেক খাইয়ে দিতে লাগলো। কিন্তু নদী ওই মুহূর্তে সেখান থেকে চলে গেল। সে আয়নায় সম্মুখীন হতে চায় না। এদিকে আয়নায় সবাইকে কেক খাওয়ালে, কিন্তু নদী এই মুহূর্তে সেখান থেকে চলে গেল। সে আয়ানের সম্মুখেই হতে চায় না। এদিকে আয়ান সবাইকে কেক খাওয়ালে নদীর কেক খাওয়াতে না পেরে, তাকে কোথাও দেখতে না পেয়ে একটু চিন্তিত হলো। একটু আগে তো নদী এখানেই ছিল, তবে এখন কোথায় চলে গেল? এরকম চিন্তা করতে করতেই চলে গেল কিছুক্ষণ সময়, কিন্তু নদীকে কোথাও দেখতে পাওয়া গেল না। এদিকে কেক খাওয়ার পর্ব শেষ হলে সবাইকে ডিনারের ব্যবস্থা করা হলো। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছিল। আর তখনই হঠাৎ এক একটা টেবিলের আয়ান নদীকে তার মা বাবার পাশে বসে খাবার খেতে দেখলো। কিন্তু আয়ান তখন আর নদীর সামনে গিয়ে দাঁড়ালো না। যদি মেয়েটা খাওয়া বন্ধ করে দেয় তাই। আয়ান দূর থেকে দাঁড়িয়ে দেখছিল নদী খাবারের হাত নাড়াচ্ছে, কিন্তু খাবার মুখে তুলছে না। সে খুব ভালো করেই জানে কেন খাবার মুখে তুলছে না, কিন্তু এখন সামনে গিয়ে দাঁড়ালে অবস্থা আরো খারাপ হতে পারে, তাই তার সামনে না যাওয়াটাই ভালো। নদী খাবার মুখে না তুললেও তার মা বাবা যতক্ষণ খাবার খাচ্ছিল ততক্ষণ ধরে তাদের পাশেই বসে রইল। তারা মা বাবা তাকে অনেকবার বলেছিল খাবারটা শেষ করার জন্য, কিন্তু নদী তাদের সঙ্গে কথা বলে পুরো সময়টা কাটিয়ে দিল আর কোনো খাবারই মুখে তুললো না। খাওয়া দাওয়ার পর এবার বিদায় নেওয়ার পালা। নদীর মা বাবা আয়ানের মা বাবার থেকে বিদায় নিল, কিন্তু নদী আর সেখানে গেল না। সে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সোজা বাড়ি থেকে বের হয়ে সে গাড়িতে বসে রইল। ভাবছিল তখনই সে নদীর সঙ্গে একটু কথা বলবে। সে চায় না গাড়ির দিকে এগিয়ে আসছিল, তখনই নদীর মা বাবা বাড়ি থেকে বের হয়ে গাড়ির দিকে আসছিল। তাই আয়ান তখনও আর নদীর সঙ্গে কোনো কথাই বলল না, চুপচাপ দূর থেকেই বেশ কিছুক্ষণ চেয়ে রইল। আর তারপর মুহূর্তের মধ্যেই গাড়িটা অন্ধকারে হারিয়ে গেল। চুপচাপ দূর থেকেই বেশ কিছুক্ষণ চেয়ে রইল, আর তারপর মুহূর্তের মধ্যেই গাড়িটা অন্ধকারে হারিয়ে গেল। তার 2 দিন পরেই আয়ান ভার্সিটিতে আসলো। নদী তখন তার বান্ধবীদের সঙ্গে ক্যাম্পাসে বসে গল্প করছিল। আয়ান ভার্সিটিতে এসে নিজের গাড়িটা পার্ক করে রেখে নদী এবং তার বান্ধবীদের যেখানে বসে রইল সেখানে এগিয়ে গেল। আয়ান নদীর পিছনে দাঁড়িয়ে তাকে বলতে লাগলো, এক্সকিউজ মি, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে কি? হঠাৎ করে পেছন থেকে কারোর গলার আওয়াজ শুনে পিছন ফিরে তাকায় নদী। পেছন ফিরে আয়ানকে দেখতে পাবে এমনটা কখনো কল্পনাও করেনি। নদীর হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল। সে কোনো কথাই উত্তর দিল না। তখনই আবারও আয়ান তাকে বলতে লাগলো, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি। কিন্তু তখনও নদী কোনো উত্তর দিল না, চুপচাপ সেখানেই বসে রইল। তখনই নদীর বান্ধবী তাকে বলতে লাগলো, কি রে দোস্ত, কি হয়েছে তোর? ছেলেটা তোকে কিছু বলছে, তুই কোনো উত্তর দিচ্ছিস না যে? আমি কোনো কথা বলতে চাই না, ওকে এখান থেকে চলে যেতে বলো। নদী তার বান্ধবীকে উদ্দেশ্য করে কথাটা বললেও তখনই আয়ান নদীকে বলতে থাকে, আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি এখানে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। আপনাকে আমার কথার উত্তর দিতেই হবে। আমি আপনার বাবার টাকায় কেনা চাকর নই যে আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। বুঝতে পেরেছেন মিস্টার? আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। পরশু অবধি যে আপনিটা আমার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকেন, আর সেই আপনি আজ আমাকে ইগনোর করছেন। মানুষের সময় কোনোটাই সব সময় একসাথে থাকে না, এই দুটো জিনিসই পরিবর্তনশীল। সো যা হচ্ছে এবং যা ঘটছে সবটাই মেনে নিন, এটাই আপনার এবং বাকি সবার জন্য ভালো হবে। আর যদি মেনে না নেই তাহলে কি হবে? রিয়া, ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি বললাম তো ওর সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোরা কেন এটা শুনতে পাচ্ছিস না? আবারও নদী তার বান্ধবীর দিকে তাকিয়ে এই কথাটা বলে। রিয়া কোনো উত্তর দেয় না, চুপচাপ আয়নের দিকে তাকিয়ে থাকে। তখন বুঝতে পারেন যদি তার সঙ্গে কোনো কথা বলতে চাইছে না, তাই সে তখন নদীকে বলতে লাগলো, ঠিক আছে, আপনি আমার কথার উত্তর দিতে চাইছেন না। আমি আপনাকে আমার কথার উত্তর দেওয়ার জন্য জোর করব না। তবে একটা কথা বলে যাচ্ছি আপনাকে, এটা মনে রাখবেন, যাকে ভালোবাসেন তাকে কখনো অবহেলা করবেন না। সে হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাবেন না। যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা বোঝানোর জায়গায়
যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা বোঝানো যায় না। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। এই বলে আয়ান আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে নিজের ক্লাসরুমে চলে গেল। সেদিন দুপুরবেলা যখন ভার্সিটির ছুটি হলো, আয়ান তার গাড়িটা নিয়ে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে নদীর জন্য অপেক্ষা করছিল। নদী এবং তার বান্ধবীরা সবাই মিলে একসঙ্গে ভার্সিটির গেটের দিকে এগিয়ে আসছিল। তখন আয়ান নদীর সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, আপনি প্লিজ একটু আমার সঙ্গে চলুন, আমি আলাদা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। কথাটা নদীকে উদ্দেশ্য করে বললেও নদী তাকে কোনো উত্তর না দিয়েই পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল। তখনই আয়ান পেছন থেকে নদীর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি হলো? আমি আপনাকে কিছু বলেছি, কিন্তু আপনি আমার কথার উত্তর না দিয়ে অ্যাভয়েড করে চলে যাচ্ছেন কেন? কারণ আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। প্লিজ আমাকে যেতে দাও। হ্যাঁ, আপনি অবশ্যই যাবেন, তবে সেটা আমার সঙ্গে। আমি আপনার সঙ্গে আলাদা কিছু কথা বলবো তারপর। এই বলে আয়ান একরকম জোর করে নদীকে নিচের গাড়িতে তুলে নিল। আয়ানের এই কর্মকাণ্ড নদীর বান্ধবীরা সবাই হতবাক হয়ে দেখছিল। তারা কেউই ভাবতে পারেনি এমন কিছু একটা করতে পারে। আয়ান নদীকে গাড়িতে বসিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করলো। হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। নদী ভীষণ ভয় পাচ্ছিল আর আয়ানকে বলতে লাগলো। এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে আয়ান আর তখন পুরোটার সময় নদী আয়ানের দিকে হা করে তাকিয়েছিল। নদী সে কখনো ভাবতেই পারেনি আয়ান তাকে এভাবে কথাগুলো বলবে। তাই নদী আয়ানকে বলতে থাকে, আরে এসব কি করছো তুমি? আস্তে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে তো। হলে হোক, দুজন একসঙ্গে মরবো, তখন আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর আপনিও আমায় অ্যাভয়েড করতে পারবেন না। মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন এমন করছো তুমি? আমাকে কেউ অবহেলা করলে সেটা আমি মেনে নিতে পারি না। আমাকে কেউ অবহেলা করলে আমার গায়ে লাগে সেটা। আচ্ছা, তোমার কেন এরকমটা মনে হচ্ছে যে আমি তোমাকে অবহেলা করছি? আর কেনই বা আমি তোমাকে অবহেলা করতে যাব? তার কি কোনো নির্দিষ্ট কারণ জানা আছে তোমার? সেটা যদি জানা থাকতো তাহলে আমি জোর করে আপনাকে এখানে ধরে নিয়ে আসতাম না। উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে আর এভাবেই নদীর সঙ্গে কথা বলছে। আয়ার নদী আগে অনেক রিকোয়েস্ট করছে গাড়ির গতি কমানোর জন্য, কিন্তু সেই নদীর কোনো কথাই শুনছে না। উল্টে আরো গতি বাড়াতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর একটা নদীর তীরে এসে আয়ান গাড়িটা দাঁড় করালো। গাড়িটা দাঁড় করানোর সঙ্গে সঙ্গে সে গাড়ি থেকে নেমে গেল। বেশ কিছুক্ষণ নদী গাড়িতে বসে থাকার পর গাড়ি থেকে নেমে আসে। বের হয়ে দেখতে পায় আয়ান নদীর পাড়ে সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নদী তখন তার পাশে গিয়ে দাঁড়ালো আর তারপর তাকে বলতে লাগলো, আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি? কারণ বেশি কিছু না, কারণটা খুবই ছোট এবং সিম্পল। যদি ছোট আর সিম্পলি হয়ে থাকে তাহলে সেটা বলা হচ্ছে না কেন? আমি জানি না ভালোবাসা কাকে বলে বা প্রেম কাকে বলে, কারণ আমি কখনো প্রেম করিনি আর কাউকে ভালোবাসিনি। তবে আপনার এরকম অবহেলা আমায় ভীষণ রকমভাবে ভাবাচ্ছে। আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করে, আপনার সঙ্গে ভীষণ কথা বলতে ইচ্ছে করে, বারবার আপনার কথা মনে পড়ে। মানুষ হিসাবে একজন মানুষের কথা মনে পড়তেই পারে, এতে তো অবাক হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারলাম না। নদীর এমন কথাই নদীর দিকে ফিরে তাকায় আয়ান আর তারপরে আয়ান নদীকে বলতে থাকে, দেখুন, আপনি ছোট বাচ্চা নন, কোনো কিছুই বুঝতে পারেন না। আপনি আমার চাইতে সিনিয়র, তাই আপনি খুব ভালো করেই জানেন এর ব্যাখ্যা কি হতে পারে। হ্যাঁ জানি তো, কি হয়েছে? দেখুন, এখন কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে, এই আমি আপনাকে বলে দিলাম। হলেও কিছু করার নেই, আমি বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে চাই না। হ্যাঁ, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার বাবার ছোটখাটো একটা ব্যবসা আছে যেটা দিয়ে আমরা মোটামুটি ভাবে চলে যেতে পারি। কিন্তু তুমি কোটিপতি বাবার একমাত্র সন্তান, তাই তোমার থেকে হাত বাড়ানো আমাকে মানায় না। হ্যাঁ, আমি জানি আমি কোটিপতি বাবার একমাত্র সন্তান, আর আপনি হয়তো এটা জানেন না, আমার মা বাবার কাছে আমার চাইতে মূল্যবান কিছুই নেই। আর সেজন্য তোমার কাছ থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। তবে এটা সত্যি যে তোমাকে আমি ভীষণ ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। তবে ভালোবাসলেই যে পেতে হবে এটা তো কোথাও লেখা নেই। ভালোবাসার শান্তি ত্যাগেও থাকে, আমি না হয় সেটাই বেছে নিলাম। বলেই সেখান থেকে চলে আসছিল নদী, কিন্তু তখনই আয়ান পেছন থেকে বলতে গেল, যদি আজ আমার ভালোবাসা গ্রহণ করা না হয়, আমাকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমি এখনই এই নদীতে ঝাঁপ দেব। আর একটা কথা, আমি কিন্তু
সাঁতার জানি না। সেই কথা নদীর কান পর্যন্ত পৌঁছালেও নদী সেটাকে তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর তখনই হঠাৎ এই ঝুপ করে পানিতে একটা শব্দ শুনতে পেল নদী। পেছন ফিরে তাকালো আর তখনই দেখতে পেল আয়ানকে কোথাও দেখা যাচ্ছে না। নদী পিছনে ফিরে আসছিল আর আর তখনই দেখতে পেল অনেকটা দূরে পানিতে হাবুডুবু খাচ্ছে আয়ান, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তীরের দিকে এগিয়ে আসতে পারছে না। নদীতে প্রচন্ড স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। নদী নিজের জীবনের চিন্তা না করেই পানিতে লাফ দিল, কারণ নদীর বড় হওয়াটা শহরে হলেও ছোটবেলাটা কেটেছে গ্রামে, তাই সে খুব ভালোভাবেই সাঁতার কাটতে জানে। কিন্তু এখন বড় হয়েছে, এই উত্থান নদীতে ঝাঁপ দেওয়ার পরিণাম কি হতে পারে সেটার চিন্তা সে করেনি। আয়ানকে বাঁচতে হবে, এটাই বড় কথা। এক মুহূর্ত দেরি করলে স্রোতে অনেক দূর ভেসে যেতে পারে আর ছেলেটার বেঁচে থাকা নাও হতে পারে। নদীর সাঁতরে গিয়ে আয়ানকে এক মুহূর্ত দেরি করলে স্রোতে অনেক দূর ভেসে যেতে পারে আর ছেলেটার বেঁচে থাকা নাও হতে পারে। নদীর সাঁতরে গিয়ে আয়ানকে ধরলো আর কোনোভাবে টেনে নদীর পাড়ে নিয়ে আসলো। আয়ানের অবস্থা একদম চাই সে নদীর পানি গিলে পেট ভরে ফেলেছে, একদম অজ্ঞান হয়ে গেছে ছেলেটাকে। নদী বালির উপর শুইয়ে দিয়ে তার বুকে চাপ দিতে লাগলো। একটু একটু করে পানি বের হয়ে আসছিল, কিন্তু এখনো তার জ্ঞান ফেরেনি। ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারছিল না, তাই নদী সিদ্ধান্ত নিল তার মুখ দিয়ে ফু দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে। যেমন চিন্তা তেমনি কাজ। নদী আয়নের দুটো ঠোঁটে নিচে ঠোঁট দুটো লাগিয়ে তার মুখে নিঃশ্বাস দিতে লাগলো। এদিকে ঠিক ওই মুহূর্তে আয়নের জ্ঞান ফিরে আসলো। আয়ান চোখ মেলে তাকিয়ে দেখলো নদী তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রেখেছে, কিন্তু নদীর শাখার দিকে খেয়াল নেই। নদী আয়নের মুখে একবার নিঃশ্বাস দিচ্ছে, একবার নিচ্ছে। অনেকটা হাঁপিয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে আবারও নিঃশ্বাস দেওয়ার জন্যে মাথার উপরের দিকে তুলল আর তখনই দেখতে পেল আয়ান তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে আয়ানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অনেকটাই লজ্জায় তাকিয়ে থাকতে দেখে অনেকটাই লজ্জায় পড়ে গেল নদী। আর তখনই সে
যখন সাঁতার জানোই না তখন নদীতে চাপ ঝাঁপ দিতে গেলে কেন? এখন যদি আমি তোমাকে না বাঁচাতাম তখন কি হতো ভেবেছিলে একবার? কি আর হতো, মরে যেতাম। এর চাইতে বেশি কিছু তো আর হতো না। তুমি আমায় বাঁচিয়েছ কেন? হঠাৎ করে আয়নের মুখ থেকে আপনি থেকে তুমি শব্দটা শুনে অবাক হয় নদী, কিন্তু তারপরেও সেটা প্রকাশ না করেই সে আয়নকে আবার বলতে লাগলো, বাই দ্য ওয়ে, যখন তোমার জ্ঞান ফিরে এসেছিল তখন তুমি কোনো সাউন্ড করনি কেন? তুমি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রেখেছিলে, এটাই এনজয় করছিলাম। আমি যদি কথা বলতাম তাহলে তো তুমি সঙ্গে সঙ্গে এখান থেকে সরে যেতে। আয়নের এমন কথাই ভীষণ রকম লজ্জা পেল নদী। সে তখনই সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল, কিন্তু আয়ান তাকে সেটা করতে না দিয়ে তার হাতটা ধরে একটা টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর বলতে লাগলো, এতক্ষণ আমার ঠোঁটে চুমু খেতে যখন লজ্জা পাওনি, তাহলে এখন আমি বলাতে লজ্জা পেয়ে চলে যাচ্ছ কেন? যা, তুমি একদম যাতা, ছাড়ো আমাকে। কেউ দেখলে কি বলবে? এখানে কেউ নেই ডিয়ার, এটা একটা নির্জন এলাকা। এখানে সচরাচর কেউ আসে না, তাই কেউ দেখার কোনো চান্স নেই। তো কি হয়েছে তাই বলে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরবে নাকি? ছেড়ে দাও এক্ষুনি, ভালো হবে না বলছি। হলে হোক, না হলে নাই, তাতে আমার কি? আমি তো ভাবছি ওপেন বাসটা
দেখো, তুমি আমার একটু কাছে এসো না। যেখান থেকে ফিরে যেতে তোমার অনেক বেশি কষ্ট হবে। আমি তোমাকে আমার এতটাই কাছে আনতে চাই যতটা কাছে আনলে তুমি আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা কখনোই করবে না। কিন্তু কোনো কিন্তু নয়, এইসব কিছু নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। যা করার আমি করব। বাবাকে যেভাবে ম্যানেজ করতে হয় আমি করব। তুমি শুধু তোমার ফ্যামিলিকে ম্যানেজ করে নিও, তাহলেই হবে। এই বলে আয়ান দৌড়ে দাঁড়ালো। এই বলে আয়ান উঠে দাঁড়ালো আর তারপর নদীর হাত ধরে গাড়িতে এসে বসলো। এরপরেই আর এদিকে আয়ান বাসায় এসে তার আম্মুকে বলতে লাগলো তার আব্বু কখন আসবে। তখন তার আম্মু বলতে লাগে তার আব্বুর আসতে রাত হবে 8টা কি 10টা বাজতে পারে। আয়নার কোনো কথা না বলে নিচের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবারটা খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হলে নিচের রুমে গিয়ে অনেকক্ষণ সময় বিশ্রাম নিয়ে আর
জানেন এই ছেলেকে জোরাজুরি করে কিছু করাটাই, এই ছেলেকে জোরাজুরি করে কিছু স্বীকার করানো যাবে না, তার চাইতে অপেক্ষা করাটাই ভালো। রাত 9:30 বাজে। রাত 9টার বেশি বাজে আয়নের বাবা বাড়ি ফিরে আসেন। এসে তিনি ড্রয়িং রুমে দেখে তিনি ভীষণ রকম অবাক, কারণ তিনি কখনোই এই সময় বাসায় এসে আয়নকে ড্রয়িং রুমে দেখতে পান না। আয়নের আম্মুকে তিনি এক মগ কফি বানিয়ে নিয়ে আসতে বলেন। আয়নের আম্মু কফি বানিয়ে আয়নের বাবার পাশে এসে বসেন, আর তারপরে আয়ানকে বলতে থাকেন আয়ান তার বাবার সঙ্গে কি কথা বলবে সেটা বলার জন্য। এদিকে আয়ানও তৎপর হয়ে আছে, সে কতক্ষণে তার বাবার সঙ্গে কথা বলবে। তাই আয়ান বলতে লাগলো, দেখো বাবা, আমি যে বলি তোমার কাছে যে পাইনি এমন কিছুই নেই। ইনফ্যাক্ট তোমার কাছে আমাকে কখনো কিছু চাইতেও হয়নি। তুমি আমার প্রয়োজন বুঝে নিজেই আমার সামনে হাজির করেছ, তাই সেই ভরসার জায়গা থেকে তোমাকে একটা কথা বলতে চাই। আমার ছেলে আমার কাছে চেয়ে পাবে না, এমনটা তো কখনোই হতে পারে না। বলো বাবা, তুমি কি চাও? আয়ান তখন বেশ কিছুক্ষণ চুপ করে রইল, আর তারপরে মনে সাহস সঞ্চার করে নদীর কথাটা বলল। আয়ানের বাবা এমন কিছু কখনোই আশা করেননি। নিজের ছেলের কাছ থেকে এই বয়সে এই কথা শুনতে হবে, এটা ওনার কল্পনায়
ছিল না, কিন্তু যেহেতু একমাত্র ছেলে তাই তার বিষয়টা একটু ভেবে দেখতেই হবে। তাই তিনি ছেলের কাছে মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করেন।